This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলার সন্ধ্যা সুপার প্রাইম টাইমে শর্মিষ্ঠার মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর সন্ধ্যা সুপার প্রাইম টাইমে শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাবো। ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবি। এই ছবি কোচবিহারের শীতলকুচির ছবি। ছবিটা একবার দেখুন, তারপরে বলছি। এই হচ্ছে সেই ভয়ঙ্কর ছবি। মালভর্তি ডাম্পার সহ ভেঙে পড়েছে এই সেতুটি, গিরিধারী সেতু। এই মুহূর্তে দুপারে যাতায়াত বন্ধ, বেশ কয়েকটা গ্রাম কার্যত বিচ্ছিন্ন, অনেকটা ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই সেতুর অবস্থা খারাপ ছিল, তারা বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দাদা, এই যে কি করে ব্রিজটা ভাঙলো, কি মনে করছেন? ব্রিজটা তো একটু আগের থেকে নর্মাল বামফ্রন্ট পিরিয়ডে কাজ হয়ে গেছে, কাজটা সত্যসময়ভাবে হয় নাই। এটা তো দুর্বল কাজ হচ্ছে, আঠাশ সারিয়ে রড দিয়ে ঢালাই করছে। এটা বাজারের দোকানদারের কাজ হলেও এরকম কেউ করে না। সেটা আঠাশ সারিয়ে দেখলাম, যেটা আঠাশ রড দিয়ে দেখা যাচ্ছে। আর বয়সও হয়ে গেছে, মোটামুটি 25-30 বছর বয়স হয়ে গেছে ব্রিজটার। কত যাতায়াতের কোনো বিকল্প নাই। দেখি লোকাল প্রশাসন প্রধান আছে, আমার গ্রাম পঞ্চায়েত প্রধান আছে, এরা কি করে অন্তত যেহেতু মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে একটু বাসের সাঁকো বানিয়ে দিলে তো অন্তত চলবে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন কল্যাণ। ভিডিও গেছিলেন, আপাতত বলা হয়েছে যে বাঁশের একটা সেতু তৈরি করে দেওয়া হবে, পরবর্তীতে বাকি কাজ। কিন্তু গোটা একটা দিন পেরিয়ে গেল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজের জেলা ওটা, বিভিন্ন সময় তো এই ঠ্যাং ঠেঙে দাও, অমুক করো তমুক করো নিদান দিয়ে থাকেন। গোটা দিন কোথায় উনি? দেখো, এই যে সেতুটা ভেঙেছে, এটা কিন্তু দীর্ঘদিনের একটা সেতু। বাম জামানায় তৈরি হয়েছিল, রক্ষণাবেক্ষণ একেবারেই হয়নি, এমনটা কিন্তু অভিযোগ। এরপর রয়েছে প্রশাসনিক ব্যর্থতা। কারণ এই সেতুর উপর দিয়ে খুব বেশি হলে 5 থেকে 10 টনের লরিগুলো চলতে পারে, ভারী ওজন দিয়ে যেতে পারে গাড়িগুলো। এখানে 50 টনের মতো একটা ডাম্পার গেছে, যার মধ্যে ছিল পাথর বোঝাই করা সেই ডাম্পারটি, এবং এটি এসছে বীরপাড়া থেকে। অর্থাৎ সকালবেলায় কিন্তু আজকে যখন যায় তখনই কিন্তু এটা ভেঙে পড়েছে, যেটা আশেপাশের লোকেদের যেটা বক্তব্য। সিতাই ব্লকের সঙ্গে শীতলকুচি ব্লকের এই যে যোগাযোগের রাস্তা, এটা কিন্তু দুটো ব্লককে একত্রিত করেছে, যোগ সাধন করেছে। ফলে একটা বিস্তীর্ণ লক্ষাধিক মানুষের কিন্তু যোগাযোগ এই সেতু। ফলে সব মিলিয়ে 2 তারিখে পরীক্ষা মাধ্যমিক, তার আগে এরকম একটা অবস্থা। প্রশাসনিক স্তরে এইটা নিয়ে কিন্তু এখনো কোনো রকম হেলদোল নেই। একজন বিডিও এসেছিলেন, একজন কর্মাধ্যক্ষ এসেছিলেন, বাকি প্রশাসনের কাউকেই কিন্তু দেখা যায় না। যেটা তুমি বললে 35 কিলোমিটার সুমন, 35 কিলোমিটার মাত্র দিনহাটা থেকে শীতলকুচির ডিস্টেন্স। গুগল সে কথা বলছে। আবারও প্রশ্ন করছি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়? একেবারে দেখো, এটা বিরোধীরাও কিন্তু এই একই প্রশ্ন করছেন যে ঢিলছড়া দূরত্বে 30 থেকে 35 কিলোমিটার, 40 কিলোমিটার খুব বেশি হলো দিনহাটা মেন শহর জায়গা থেকে, সেখানে কিন্তু এখনো তাকে দেখা যায়নি। শুধু তাই নয়, কোনো প্রশাসনের উচ্চপদস্থ কোনো কর্তাও কিন্তু সেখানে সেভাবে যায়নি। ফলে এলাকাবাসীর একটা ক্ষোভ রয়েছে। বাঁশের সেই সাঁকো তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে। ফলে সব মিলিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে, এবং যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কি করছেন এটা নিয়েও। কারণ সকালে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো হেলদোল কাউকেও দেখা যায়নি। নজর থাকবে, নজর রাখো। রাজ্যটাই বেহাল এবং রাজ্যের প্রশাসন বেহাল। স্বাভাবিকভাবেই বেহাল কোনো কিছুকে রক্ষা করা বা সুরক্ষা দেওয়ার ক্ষমতা এই রাজ্যের সরকারের সদিচ্ছা নেই। তোলাবাজি করতে করতে সময় চলে যায়, বলে এই সমস্ত দেখবার সময় কোথায়। রাতের অন্ধকারে কিছু ভারী ট্রাক যানবাহন সেদিকে চলাচল করায় বৃষ্টি হয়তো ভেঙে পড়েছে। এ ব্যাপারে যারা এই ধরনের ভারী যানবাহন চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ নিশ্চিতভাবে নেওয়া হবে। আমি ইতিমধ্যে জেলা শাসককে বিষয়টি জানিয়েছি। জেলা শাসক জানিয়েছেন টেম্পোরারি ব্রিজ তৈরি করে মানুষজন যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা যেমন করা হবে, খুব অল্প সময়ের মধ্যে আগামী দিনে নিশ্চিতভাবে সেখানে স্থায়ী সেতুও নির্মাণ করা হবে।
ব্রিজ যেটা ভেঙেছে দেখলাম ডাম্পার উঠেছিল বলে, তো ব্রিজের একটা প্রপোজাল পাঠাবো, কিন্তু যাতে 2 তারিখে যাতে বাচ্চাগুলো পরীক্ষা দিতে যেতে পারে, 2 তারিখ থেকে যেহেতু পরীক্ষা আছে, তো এখানে একটা বাঁশের সাঁকো করে দেওয়া হবে একদিনের মধ্যে, সেই সিদ্ধান্ত নেওয়া হলো, এটা করে দেওয়া হবে। ম্যাম, গ্রামটা অভিযোগ করছে যে ওভারলোড ডাম্পার ওঠার পরে এই অবস্থা হয়েছে। ডাম্পারটা অ্যাকচুয়ালি ওঠার কথা না, কিভাবে উঠলো সেটা দেখছি। মানে তাতে কি পুলিশ প্রশাসন নজর এড়িয়ে এইভাবে চলছে? সেটা দেখতে হবে, দেখে ওসি সাহেবের সঙ্গে আলোচনা করছিল কিভাবে উঠলো, ভবিষ্যতে যেন অন্য ব্রিজগুলোতে ডাম্পার না ওঠে, সেটাই মানে আমরা চেষ্টা করব। নজর রাখবো এবারে বাঁকুড়ার সালতোরার দিকে। সেখানে আবারও আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠে আসছে। যারা গ্রামবাসীরা রয়েছেন তারা অভিযোগ করছেন তালিকায় নাম তুলতে মাথা পিছু প্রায় 12,000 টাকা দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। না দেওয়া যোগ্যদের নাম বাদ যাচ্ছে বলে একটা অভিযোগ করছেন তারা। বদলে তালিকায় রয়েছে খোদ পঞ্চায়েত প্রধানের নাম। প্রতিবাদে পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। এতগুলো বাড়ি আছে, সবাই লোকের মোটামুটি বাড়ি কিছু না কিছু আছে। আমি আমার কথা বলছি, সরকারি স্টাফরা টাকা দিচ্ছে, আমার কথা তো উত্তর দাও। সরকারি স্টাফ টাকা আমি একটা কথা বলি, এই যে 33টা ঘর 11টা ঘর এই ফুট হওয়ার পরে কেটে দিল, স্যার এই একটাই গ্রাম ছিল কি ওই 11টা আমরা পঞ্চায়েত আর পাকা ঘর একটাও থাকে না, ওই 11টা ঘর ছিল চুপ করে আখুজি করে কাটা হয়েছে, ওই 11টা ঘরই ছিল কি এটা পুরো আখুজি করে পঞ্চায়েতের নাম কেন বলা হয় কাটা হয়েছে। স্যার এই লোকটা বাড়ি দেন না, তুমি বাড়ি দেন একটা মেয়ে দিয়ে দিয়েছে, এই লোকটা ঝুঁকি ঘরে থাকে, এমন ভাবে থাকে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে আমি বললাম এই লোকটা গ্রাম থেকে আমরা বলেছিলাম আবাস বাবলিতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল, হ্যাঁ আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। কী জন্যে কাটা হয়েছে প্রধানের কাছে একদিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। আমরা সেটা নিয়ে আমাদের গ্রামের 11টা বাড়ি কাটা হয়েছে, সেটা আমরা পরবর্তী জানতে পারি, প্রধানকে প্রশ্ন করি, ও বলে নাকি পয়সা লাগবে। হ্যাঁ পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে, আমরা পয়সা দিতে পারিনি, সেই জন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। বলছি আপনার কি বাড়ির লিস্টে নাম ছিল? হ্যাঁ, আমার বাড়ির নাম ছিল। মানে ভেরিফিকেশন দেখতে এসেছিল? দেখেছি আমি বালি তো বলেছি, একজনকে বলে ঘরটা ঢুকে গেছে বালি দিবি, বালি গাড়িতে বলে কি বলি বালি দিবি, একজনকে বলেছি ইটও দিবি, দিয়ে বলছে তার রাতের বেলা শুনলাম যে তোর ঘরটাও কাটা গেছে, আমার সারা ঘুম হয়নি। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। এখানে সেক্রেটারিরও কোনো ভূমিকা সেরকম খুব একটা নেই, এখানে তিনি একজন অফিসার, তিনাকে ব্লক যেটা আদেশ দেবেন তিনি সেই কাজ করতে বাধ্য। আর আমিও প্রধান হিসাবে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন, কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান চেকিং করে দেখতে পারেন, কতলা বাড়ি আমার আছে। আচ্ছা, রাজ্যে বাংলার আবাসের টাকা তো এখন সরকারই দিচ্ছে, মানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সেটাই করেছে, কিন্তু তৃণমূলের নিচু তলার কর্মীদেরই কি সেই টাকার দিকে নজর? না হলে নদিয়ার নাকাশিপাড়াতেও সেই একই অভিযোগ কেন উঠবে? আবাসের ঘর পেতে কাটমানি চাওয়া হয়েছে। দামিনী বিবি হরিদ্রাপোতার বাসিন্দা, তার দাবি তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত সদস্যের কাছে তিনি গিয়েছিলেন, তবে নাম তুলতে 20,000 টাকা দাবি করা হয় তার কাছে। রাজি না হওয়ায় ছিঁড়ে ফেলা হয় অনুমোদনের পর। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘর দিতে গেলে আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে বলছে। ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেবো না, তুই আমার টাকা না দিলে তোকে ঘর আমি দিচ্ছি না, তো যা পারা তুই তাই করে নিস। এসে আমাকে হুমকিও দিয়ে গেছে, বা আমার ফর্মগুলো ছিঁড়ে দিয়ে গেছে, বা আমাকে এই হুমকি দিয়েছে যে তোর কোনো ঘর হবে না, আমি বেঁচে থাকি তোর কোনো ঘর করতে দেবো না। 20,000 টাকা চাচ্ছে অ্যাডভান্স, 20,000 টাকা দেবো, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে, টাকা না দিলে করাবে না।
বিষয়টা একদম ভিত্তিহীন এবং সম্পূর্ণ বানানো গল্প বলা যায়, এবং এটা একটা চক্রান্ত মাধ্যম বুঝতে পারছি। এরকম কোনো কথা আমার সঙ্গে ঘটেনি, হয়নি। আমাদের কর্মচারী যখন ইনকোয়ারি করতে যাই, ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং হেনস্থা করে এবং ওর ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন সে চলে আসা মুহূর্তে বচসা শুরু হয়ে যায় এবং আমরা ওই মুহূর্তে চলে আসতে থাকি। তখন ফর্মটা টানাটানি করতে থাকে এবং ফর্মটা ছিঁড়ে যায়। এটাই বিষয়, এছাড়া আর অন্য কোনো বিষয় ওখানে ঘটেনি। বাংলার ঘর, সেখানেও নাকাশিপাড়ার একজন গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গরিব মানুষের কাছ থেকে 20,000 টাকা কাটমানি দেওয়ার যে ঘটনা সকলের সামনে এসেছে, তা হচ্ছে অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা দাবি করছি যে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্য এই কাজ ঘটিয়েছেন তাকে দ্রুত গ্রেপ্তার করা এবং আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করুন যে আসলে তিনি সৎ। আমরা প্রমাণ দেখেছি এবং সত্যমাত্র জানতে পেরেছি, আমাদের কাছে প্রমাণ আছে। আবাস যোজনার নামে বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন কর্মাধ্যক্ষ পাশে এলাকার মেম্বার নাকি এটা ঘটনা ঘটিয়েছে, যেখানে দাঁড়িয়ে 1,20,000 টাকা করে যেটা আবাস যোজনার ঘরের টাকা দিয়েছে, সেই ঘরের টাকা থেকে নাকি আবার 20,000 টাকা করে সেই মেম্বার নাকি চেয়েছে। টাকাটা দেয়নি বলে সেই মেম্বারের লোকজন দিয়ে সেই গৃহবধূ ফর্মটাও নাকি ছিঁড়ে ফেলেছে। এই বাংলার বাড়ি নিয়ে আমরা দেখতে পারলাম যে নাকাশিপাড়ার বাংলার একজন মানুষ, সে বাংলার বাড়িতে আবেদন করেছিল বাড়ি পাওয়ার জন্য। সেখানকার তৃণমূলের পঞ্চায়েতের যিনি মেম্বার, তার কাছে সেই মেম্বার 20,000 টাকা দাবি করে। যখন সে 20,000 টাকা না দিতে পারে, তখন সেই বাংলা বাড়ির যে আবেদন, সেই আবেদনের ফর্ম ছিঁড়ে দেওয়া হয়। কোন রাজত্বে আমরা বাস করছি যে গরিব মানুষকে ঘর দেওয়া হচ্ছে, ঘর দিতে গেলে টাকা নেওয়া হচ্ছে? এটা পশ্চিম বাংলা তৃণমূল বলেই সম্ভব। আর এবার আপনাদেরকে আরো একটা ছবি দেখাবো, ইন্দাসের ছবি। ছবিটা দেখুন, ইন্দাসে একজন বিজেপি কর্মী খুন হয়েছেন। বিচারের দাবিতে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন সাংসদ সৌমিত্র খা। তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি দেখুন। সৌমিত্র খা অভিযোগ করেছিলেন পুলিশ রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করছে, এমনটা করা যাবে না। আর এই অভিযোগ তুলে এসপি অফিসের সামনে তিনি ধর্নায় বসেছিলেন। পুলিশ এসে তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হীরক, দেখে একজন বিধায়ক তিনি আইনসভার সদস্য, একজন সাংসদ তিনি আইনসভার সদস্য। একজন বিধায়কের নেতৃত্বে যখন বিডিও অফিস ভাঙচুর করা হয়, তখন কিন্তু পুলিশের এই অ্যাক্টিভ মোডটা আমরা দেখি না, আজকে আমরা দেখলাম। যাই হোক, এখন কি পরিস্থিতি? একেবারে দেখো, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। এই মুহূর্তে যদিও পুলিশ সুপারের অফিসের সামনে, যেখানে সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থক যারা দুপুর 3টে থেকে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছিলেন, যারা বারে বারে দাবি করছিলেন যে ইন্দাসে যে বিজেপি নেতার দাদাকে খুন করা হয়েছে, সেই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তার পাশাপাশি স্থানীয় আকুই যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিককে বদলি করতে হবে, অপসারণ করতে হবে তাকে, সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। সেই ঘটনার দীর্ঘক্ষণ পরে পুলিশ কার্যত তৎপর হয় এবং দেখা যায় যে বাঁকুড়া সদর থানা পুলিশ এই সৌমিত্র খাঁ সহ বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের প্রেজেন্ট ভ্যানে তুলে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায়। এই মুহূর্তে বাঁকুড়া সদর থানাতেই রয়েছেন সৌমিত্র খাঁ এবং বিজেপির কর্মী সমর্থকরা। বাঁকুড়া পুলিশ সুপারের দপ্তরের সামনের অংশ পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। তবে সৌমিত্র খাঁ যেটা জানিয়েছেন যে এইভাবে তাকে আটক করা হয়েছে, যেখানে অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, সেখানে এভাবে সাংসদ অর্থাৎ যিনি কিনা প্রতিবাদ দেখাচ্ছিলেন এই ঘটনার, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই কিন্তু একেবারে পুলিশ কেন এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারলো না, কেন ওই ঘটনায় একেবারে লিখিত অভিযোগ দায়েরের পর প্রায় 24 ঘন্টা কাটতে চললো, এখনো পর্যন্ত কেন অভিযুক্তরা অধরা, সেই প্রশ্নও কিন্তু একেবারেই উঠছে। নজর থাকবে, নজর রাখো। আমরা জনপ্রতিনিধি রাইট আছে, তৃণমূলের চামচাগিরি করছে, এবার দিলাম ভদ্রলোক, আসল তোলা ছেলে ভদ্রলোক হবে না, একটা অমানুষ দেখছি।
চারবার এই যে রাজা একটা মার্ডার হয়েছিল ফোন করছিলাম ধরেনি, আজকে মার্ডার হয়েছে ফোন করছি ধরেনি, পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না, হলো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে, এরা সমাজের কলঙ্ক এগুলো, এরা আসামদুল্লাহ কলঙ্ক, এরা চোর সবগুলো বসে আছে, আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি মানুষ, গরিব মানুষের মুখ খালি করে দেওয়া, আমি একা করে দেওয়া, এটা আমি চাই। ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। তৃণমূলকে দোষারোপ করতে হবে, তৃণমূলের নামে যা হোক করে দোষ চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন ভোটের বৈতরণী পার করাবো, হবে না। কিন্তু পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আজও বর্তমানে কোনো পোস্টে নেই। এবারে তৃণমূলকে বয়কটের নিদান দিচ্ছেন অর্জুন সিং। তিনি বলছেন তৃণমূলের কোনো মিটিং এ যাবেন না, তৃণমূলের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না, তাদের বাড়িতেও যাবেন না, তৃণমূলের কাউকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন না। ডান্ডা মেরে তৃণমূলকে ঠান্ডা করার নিদান, দলীয় কর্মীদের নিদান দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তৃণমূলের নেতা, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের পুলিশ কোনো কথা বলবেন না, তাদের বিয়ে বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়িতে থাকবেন না, তাদের থেকে ঘৃণা করুন। যেই দিন থেকে ঘৃণা করতে শুরু করবে, দেখবেন সেই দিন থেকে আপনার শক্তি দুগুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। এদের থেকে ঘৃণা করতে হবে। এরা মানুষ নয়, এরা মানুষের নামে কলঙ্ক আছে। আমার এক ভাই গাছের ডালের মধ্যে ঝান্ডা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ডান্ডা আর ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন, কেন এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে। কোন এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গতকে নেমন্তন্নই করে না, কেউ ওকে ডাকে না, কোনো অনুষ্ঠানেও ডাকে না। শুধু অন্য কেউ, সাধারণ মানুষ বলে বলছি না, বিজেপির কেউ ডাকে না ওকে। বিজেপির দলে ওর কোনো জায়গা নেই, ও টাউন কমিটিতেও নেই। এত বড় বড় বলি দিচ্ছে, ও নিজেকে নেত্রীর সাথে কতবারে কথা বলছে নেত্রীর ব্যাপারে, ওর একটা টাউন কমিটিতে জায়গা নেই। সে এত বড় বড় বলি দেবে আর তার কথা শুনতে হবে। We are less interested to answer to his questions. We are very less interested. He is not a man of a dignity. আর যদি ওর দম থাকে, 3 বার বললাম, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, তাহলে একটা ঝান্ডা বার করে, একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন আরো বেশ কয়েকজনকে শুনানির জন্য ডাকতে পারে। সেরকমই কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে যে আগামীকাল বিকেল 5টার মধ্যে যে সমস্ত বকেয়া শুনানির নোটিশ রয়েছে তা ইস্যু করতে হবে। কেন এত তারা জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, অতি দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে, এটা তো একটা আগে থেকেই বলা হয়েছিল, কিন্তু আজকের এই ভার্চুয়াল বৈঠকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বেশ গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে এসেছে, যেহেতু ফুল বেঞ্চের বৈঠক ছিল এবং জ্ঞানেশ কুমার এই বৈঠকে পার্টিসিপেট করেছিলেন। তিনি সরাসরি অবজারভারদের এই নির্দেশগুলি দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম হলো 31 তারিখের মধ্যে যাবতীয় নোটিশ সেটা জেনারেট করে দিতে হবে। একই সঙ্গে 1 ফেব্রুয়ারি 5টার মধ্যে যা এখনো পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি সেগুলোও দিয়ে দিতে হবে। একটা নির্দেশিকা বোঝা যাচ্ছে, এটা একটা ইঙ্গিত যে 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার কথা বলেছিল কমিশন, সেই টার্গেট রেখেই তারা এগোচ্ছে। অর্থাৎ কোনোভাবেই যাতে এই সময় না বাড়াতে হয়, তারই একটা প্রাথমিক প্রয়াসের জন্য এরকম একটা চাপে রাখার বলা যেতে পারে কৌশল, সেটাই আজকের ফুল বেঞ্চের ছিল এবং তার জন্য অবজারভারদের এই দায়িত্ব। 2 হচ্ছে, যারা মাইক্রো অবজারভার কিছুদিন আগেই নিয়োগ হয়েছিলেন
তাদেরকে উইথড্র করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত শুনানি কেন্দ্রে এই মুহূর্তে মাইক্রো অবজারভাররা রয়েছেন, তোমায় বলি শর্মিষ্ঠা, সাধারণভাবে ইয়ার চেকিংয়ের পরে এই মাইক্রো অবজারভাররা তারা যাবতীয় বিষয়গুলি চেক করতেন। এরপরে দুদিনের মধ্যে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং তারপর তারা অবজারভারদের সঙ্গে সরাসরি কাজ করবেন। কমিশনের যেখানে বক্তব্য যে এই মাইক্রো অবজারভারদের সরিয়ে নেওয়া হচ্ছে, আলাদা করে কোনো কারণ তারা দেখায়নি। প্রশ্ন উঠছে যে এত দ্রুততার সাথে মাইক্রো অবজারভারদের তাহলে নিয়োগই বা কেন করা হলো, তাদের তুলেই বা নেওয়া হচ্ছে কেন? কারণ এখনো পর্যন্ত শুনানি চলছে, শুনানি শেষ হয়নি। কমিশনের যুক্তি হলো আসলে আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম না যে শীতলকুচিতে ব্রিজ ভেঙে পড়েছে, প্রশ্ন তুলেছিলাম গোটা একটা দিন পেরিয়ে গেল, কোথায় রয়েছেন উদয়ন গুহ? উনি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি আছেন, তিনি আক্রমণ করছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে আক্রমণ করেছেন উদয়ন গুহ। বোধহয় তিনি ভেবেছেন যে এতে পলিটিক্যাল ডিভিডেন্ডটা বেশি হবে ওখানে, মানে বিপর্যস্ত মানুষের পাশে যাওয়ার থেকে। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে আক্রমণ করেছেন উদয়ন গুহ। কি বলেছেন শুনুন। প্রতিবাদে, বিক্ষোভে, ক্ষোভে এবং এই জানানটা দিতে এই যে মানুষ রাস্তায় নেমেছে, এর একটা লোকের যদি নাম বাদ যায় তাহলে পরে তার পরিণতি যে ভালো হবে না সেটা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তো নাম এখন বদল হয়ে যাচ্ছে, নির্যাতন কমিশন হচ্ছে। ভারতের নির্যাতন কমিশন, মানুষকে নির্যাতন দেবার জন্য যে কমিশন তৈরি হয়েছে তার নাম হচ্ছে ভারতের নির্যাতন কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। উদয়ন গুহর বক্তব্য তো শুনছিলেন, তবে একটা জিনিস একটু জানিয়ে রাখি, উত্তরবঙ্গের শীতলকুচিতে একটা ব্রিজ ভেঙে পড়েছে, দিনহাটা থেকে যার দূরত্ব মেরে কেটে 35-40 কিলোমিটার। সারাদিন ওখানে উদয়নবাবু দেখা নেই, সারাদিনে তার বক্তব্য নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। বক্তব্য এবং ছবি। দেবজিৎ বাবু, উদয়নবাবু কি খারাপ কাজ করেছেন? ব্রিজ ভেঙে পড়েছে, দেখা করতে যাননি। ওনার মালকিন 9 কিলোমিটার দূরে আনন্দপুরে এতগুলো লোক মরে গেল ক্যাপটিভ কন্ডিশনে ওয়াও মোমোর কারখানায়, যেখানে কিনা শোনা যাচ্ছে নাকি ওনার মালকিনের আরেকজন কর্মচারীর টাকা খাটে, সেইখানে এইসব হলো। তা উনি তো ঠিকই করেছেন। মালকিন যদি 9 কিলোমিটার না অতিক্রম করে আনন্দপুরের আগুনের জায়গাতে না পৌঁছতে পারেন, তাহলে উদয়নবাবু কেন যাবেন? নির্বাচন, নির্যাতন এইসবই কথাবার্তা বলতে থাকবেন। আরেকটা কথা মনে রাখতে হবে, ওখানে কি কোনো আইপ্যাকের দপ্তরে হামলা হয়েছে মালকিনের মতন? তাহলে উনি 2 সেকেন্ডে আলোর মতন, যেখানে শুরু আর শেষ আলোর গতি দেখে গিয়ে হাজির হয়ে যেতেন, ফাইল আর ল্যাপটপ ছিনতাই করে নিয়ে বেরিয়ে আসতেন। ওনারা ওটাই পারেন। মালকিন দেখছেন না, ফাইল আর ল্যাপটপ ছিনিয়ে নিয়ে চলে এলেন। কিন্তু আনন্দপুরে এতগুলো লোক যে মরলো কলকাতায়, একবারও কেউ গেল না। আরে দমকল মন্ত্রী গেল 3 দিন পরে। এরপরে আবার বলছেন কে নির্যাতন করছে। বাঙালি জানে কারা নির্যাতন করছে, কোথায় নির্যাতন হচ্ছে। সুতরাং বাঙালি আর নির্যাতিত হবে না। এইবারে বিজেপি আসবে, সব নির্যাতন বন্ধ হবে। ধন্যবাদ। নজর রাখবো এবারে শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে সেখানে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বিএলও। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, কমিশনকে দায়ী করে সিইও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের এবং পরিবারের অভিযোগ এসআইআর এর কাজ নিয়ে অতিরিক্ত চাপে ছিলেন বিএলও শ্রবণ সাহা। গতকাল সেবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। দেহ ফিরিয়ে আনা হয়েছে শিলিগুড়িতে। মৃত বিএলওর পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया है, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। रिकॉर्डिंग भेजे थे, हम गांव में थे, मेरे साथ बाजार गए, डोसा खिलाए, 90 दिलाए, सब किए, हमको मोबाइल में पैसा भेजे। उसके बाद बोलता है घर जाओ तुम, हम आते हैं। আর শিলিগুড়ির এই যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ, সেখানকার ছবিও আপনাদেরকে দেখাবো। শিলিগুড়িতে একদিকে আত্মঘাতী হয়েছেন বিএলও এবং তারই প্রতিবাদে কলকাতাতে বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছেন। কমিশনকে দায়ী করে সিইও অফিসের সামনে বিক্ষোভ, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে। এখনো পর্যন্ত কমিশন মানে নিজেদের যে অমানবিকতার পরিচয় দিয়েছে, সেই অমানবিকতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। কারণ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যেভাবে আমাদের ওপর বিএলওদের ওপর কাজের চাপ যেভাবে দিনকে দিন বাড়িয়ে যাওয়া হচ্ছে, এভাবে সত্যি কাজ করা সম্ভব না। এই
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। যেভাবে এসআইআর এতজন বিএলও মারা গেছে, বৈধ ভোটাররা মারা যাচ্ছে, যেভাবে এসআইআর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, যে সমস্ত ভোটারদের আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফেলেছি আবার মাইক্রো অবজারভারদের দ্বারা তাদের হিয়ারিং আনা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এবার দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকেও এসআইআর এর নোটিশ দেওয়া হলো। হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে 2002 এর ভোটার তালিকায় তার নাম নেই, কারণ প্রাক্তন আইপিএস তখন কর্মসূত্রে রাষ্ট্রপুঞ্জের কাজে ডেপুটেশনে ছিলেন ইউরোপে, আর সেই কারণে 2002 এর লিস্টে তার নাম নেই। ডেপুটেশন তাকে ইতিমধ্যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। কিছুই বলার নেই, ইসিআই নোটিশ পাঠিয়েছে। আমার তো আমি 2002 সালে অ্যাকচুয়ালি আমার নাম এসআইআরে ছিল না, তার কারণ ওই সময় আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নির্দেশ অনুসারে ইউনাইটেড নেশনসে ইস্ট ইউরোপে চাকরি করছিলাম, মানে ডেপুটেশনে কাজ করছিলাম। তো ওই সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমি বিদেশে ছিলাম। তো আনফর্চুনেটলি আমার জানা সত্ত্বেও যে আমি এমএলএ, আগে আমি আইপিএস চাকরি করেছি, পাসপোর্ট আছে, সবই আছে, কিন্তু আমার নামটা নোটিশে আমাকে নোটিশ দিয়েছে। আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে আন্দোলনটা করছেন তার যথার্থতা আছে, এটাই সেই প্রমাণ করে ছাড়ছে যে আমি 31 বছর আইপিএসে চাকরি করেছি, করার পরও আমাকে নোটিশ পাঠাচ্ছে যে আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। খুবই আনফর্চুনেট।